সেই প্রজেক্টটার নাম দেখুন, এখানে লেখা রয়েছে উইলি। মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো যারা মহিলারা রয়েছেন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে যে তাঁতিদের যে রোজগারটা হচ্ছে, এই রোজগারটা ওদের সংসার চলছে না। এবার যখন ওদের সংসার চলছে না, তারা কি করছে, আমাদের এইখান থেকে তাঁত বোনা বন্ধ করে দিয়ে পুরো বাইরে চলে যাচ্ছে। এবার যখন বাইরে চলে যাচ্ছে তখন আমাদের তাঁত পরে থাকছে। এবার সেই তাঁতগুলো আমরা কি করব? সেই তাঁতগুলো আমাদের উল্টি খাচ্ছে, ধ্বংস হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা তাঁতি পাচ্ছি না, ব্যবসা চালাতে পারছি না, মাল নিয়ে কোথাও বিক্রি করতে পারছি না, মালের যে দাম হয়েছে আমাদের বেচার মতন পরিস্থিতি নেই, সব কিছুর দাম হাই, আমাদের রোজগার দিন দিন কমছে কমছে কমছে, বাড়ছে। সেই কারণে এইটাই হচ্ছে আমাদের মূলভূত সমস্যা। এই সমস্যার যদি আপনারা কিছু করতে পারেন আমরা অধিক উপকৃত হব, এই হচ্ছে আমার বক্তব্য। কি কি অবস্থা সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করেছি, কিন্তু আজকে এই সবাইকে নিয়ে বসার উদ্দেশ্য যে সবাই মিলে একসঙ্গে আমরা কথা বলবো এবং এই শান্তিপুর তাঁত বলুন বা আমাদের নদিয়ার যে তাঁত, এই তাঁতের বর্তমান অবস্থা কি। উনি একটা জিনিস বললেন যে মজুরি পাওয়া যাচ্ছে না, এটা কি, এটা একটু ব্যাখ্যা করলে ভালো হবে। আর তাহলে কারণ শাড়ি তো বিক্রি হচ্ছে সারা দেশে, তাই তো, কিন্তু আপনারা মজুরি পাচ্ছেন না কেন? কেন মজুরি পাচ্ছেন না? কি কি সমস্যা সেটা কেউ বলুন, আপনিও বলতে পারেন, অন্য কেউ বলতে পারেন। মাইকটা একটা মাইক হয়েছে তো। সোনালী দিয়ে বলছি। আমাদের যেরকম তাঁতি এলাকায়, আমি নিজেও আমার বাড়িতে তাঁতের ব্যবসা, যেরকম সুতোর দাম বেড়ে গেছে, সুতোর দাম বেড়ে যাওয়াতে কিন্তু আমরা মানে মজুরি দিতে গেলে আমাদের কাপড়ের দাম উঠছে না, প্লাস কারেন্টের বিল বেড়ে গেছে। প্রথমত কারেন্টের বিল বেড়েছে, দ্বিতীয়ত সুতোর বিল বেড়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কারিগরকে মজুরি দিতে গেলে আমাদের যে একটা মানে 4 টাকা 5 টাকা যে লাভটা, সেটাও আমরা পাচ্ছি না। ওর জন্য আমরা কারিগরদের মজুরিটা আমরা কমিয়ে দিয়ে সেই লাভটা তুলতে গেলে কি হচ্ছে, কারিগর পাচ্ছি না। তখন সেই কারিগর রাস্তা খুঁজে নিচ্ছে, পোনা নাই ডুবা, যেখানে হোক যাওয়ার ওরা রাস্তা করে নিচ্ছে। তা আমরা এটাই চাচ্ছি, স্যারেদের কাছে একটাই অনুরোধ, আমরা যাতে বিশেষ করে অধীনে এই কাজকর্মগুলো হচ্ছে বা আজকে মিটিংটা হচ্ছে, এটা একটা সরকারি প্রকল্প, ঠিক আছে? এটা কোনো বেসরকারি প্রকল্প নয় বা কোনো এনজিওর প্রকল্প নয়। আপনারা যা যা বলবেন এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো আমরা সরকারকে জানাবো, সেটা রাজ্য সরকারকে জানাবো এবং কেন্দ্রীয় সরকারকেও জানাবো আপনাদের সমস্যাগুলো। সেই জন্য খুলে বলুন, আগে তো সমস্যাটা বোঝা দরকার। যারা উনি বলেন ইলেকট্রিক বিল বেড়ে গেছে, সুতোর দাম, এটা একটা বড় বিষয়, তাই তো? তাহলে এই সুতোটা কে কন্ট্রোল করে, কারা বিক্রি করে সুতোটা, কোথা থেকে সুতোটা আসছে, এগুলো আমরা আরো চর্চা করব। এই সমস্যাগুলো আপনারা যদি এক এক করে বলেন, এটা রেকর্ডও হচ্ছে এবং আমরা এটা সরকারের কাছে রাখবো, রাজ্য সরকারের কাছে রাখবো। নবান্ন যে আমাদের যে দপ্তর আছে, তাই না, যে বস্ত্র দপ্তর আছে, সেখানেও আমরা এটা বলবো এবং সেখানে। স্যার, প্রথমত আমার কথা হলো, আমাদের এখানে যে রেফিয়ার মেশিনটা আছে, রেফিয়ার মেশিন, এটা মানে বিদ্যুতে চলে মেশিনটা, ওর মধ্যে যে শাড়ি তৈরি হচ্ছে, যা যদি প্রয়োজন থাকে 5টা, সেখানে তৈরি হচ্ছে 10টা। এবার 10টা যদি শাড়ি তৈরি হয়,
তাহলে যেখানে প্রয়োজন 5টা সেজে 10টা তৈরি হলে শাড়ির দাম কমবেই। আর ওর কারণে আমাদের যে তাঁত শিল্পটা, তাঁত শিল্পের মধ্যে আমরা মার খেয়ে যাচ্ছি, হ্যান্ডলুমটা আমরা মার খেয়ে যাচ্ছি। যদি রেফিয়ারে 12টা শাড়ি তৈরি করে দিন, আমরা সপ্তাহে একটা শাড়ি তৈরি করি। আর সেটা বিক্রি করতে গেলে আমাদের যে মজুরিটা, একটা মানে লেবার খরচে চলে যায় কমসে কম 500 টাকা। যদি 500 টাকা বলতে দিন 500 টাকা পরে, যে শাড়িটার মজুরি হবে কমসে কম 2 থেকে 2,500 টাকা। আর সেই জায়গায় আমরা কম পেতে পেতে প্রায় 1,500-এর মধ্যে চলে এসেছি। তা এরকম আরো কমা দামের শাড়ি আছে, তার তো মজুরি আরো কমে গেছে। তার কারণে যখন মজুরি কমে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে তার ছেড়ে পুনায় অন্য কাজ করছে। অন্য কাজ করছে। এবার অন্য কাজ মানে কয়দিন করবে, মানে যে কদিন পারছে সেই দিন, তারপরে যদি আবার বাড়িতে আসছে, বাড়িতে আবার কিন্তু তাদের খোঁজ করছে, যখন মজুরি কম দেখছে আবার চলে যাচ্ছে। নিজেরা করছে বেশি, অন্যজনই বেশি করছে, নিজেরা কম। যার পয়সা আছে হ্যাঁ, যার পয়সা আছে সেই পারবে, এছাড়া সম্ভব না। এখানে যারা আছে হাত তুলুন তো, তাদের নিজেদের মেশিন আছে বাড়িতে, হ্যান্ডলুম বা পাওয়ারলুম। আচ্ছা, আগে হ্যান্ডলুম কত আছে দেখি, হ্যান্ডলুম কত ঘরে আছে? হ্যান্ডলুম হ্যান্ডলুম কম, হ্যান্ডলুম কত হচ্ছে? হ্যান্ডলুম এটা সব হ্যান্ডলুম। আচ্ছা, এবার হাত নামান, কত হবে তা মোটামুটি? বেশি না। আচ্ছা, তো পুঁজির জন্য তো ব্যাংক আছে, বন্ধন আছে, আরোহণ আছে, বা ব্যাংক আছে, SBI আছে। লোন কি আপনারা পান না? না লোন স্যার বলছি স্যার, একটু মায়েদের থেকে শুনি না, মায়েদের থেকে শুনি, সবাই আপনার থেকে শুনবো। মায়ের একটু বলুন না। হ্যালো, লোন নিতে হবে, আমাদের শাড়ির মজুরি তো কম, আমরা যে লোন নিয়ে শাড়ি তৈরি করবো, মজুরি তো দেবে না, তাহলে আমাদের লাভ কি আছে? আচ্ছা, সেই জন্য লোন নিতে চাইছেন না, লোনের কিস্তি নিতে চাইছেন। সবকিছু কিন্তু লোন দেওয়ার জন্য তো ব্যাংক বা মাইক্রো ফিন্যান্স কোম্পানি গুলো তো রয়েছে। শাড়ির দাম নেই, শাড়ির দাম নেই, শাড়ির লোনের অভাব নেই, কি বলছে? আচ্ছা, শাড়ির দাম নেই, আমাদের শাড়ির দাম ছিল আগে আমরা গুনাতাম, সেই শাড়ির দাম ছিল 1400-1500 টাকা, 3000 টাকাও বিক্রি হতো। সেই শাড়িটার দাম এখন 150 টাকা, একমাত্র রেপিয়ারের কারণে। কিন্তু যারা ভালো ভালো ক্রেতা, তারা হ্যান্ডলুমও বোঝে, পাওয়ারলুমও বোঝে। হ্যান্ডলুমের আবার সুপার পাওয়ারলুমও বোঝে। সুপার আবার, যদিও সুপার পাওয়ারলুম যেটা বলছেন যে একসঙ্গে অনেক হচ্ছে, কিন্তু প্রয়োজন সাংঘাতিক প্রোডাকশন। এই প্রোডাকশনটা যদি মানে অতিরিক্ত প্রোডাকশনের জন্যই এটা তো আমরা বন্ধ করতে পারবো না। আমরা তো কোনো মেশিনকে বন্ধ করতে পারবো না। মেশিন তো লাগবেই, তাই না? এই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমি সাইকেল নিয়ে যাবো কলকাতায়, না এই গাড়িটা নিয়ে যাবো? গাড়ি যখন হয়েছে আমি গাড়ি নিয়েই যাবো, ট্রেন আছে ট্রেনেই যাবো, তাই তো? মেশিনকে তো আমরা বন্ধ করতে পারবো না। কিন্তু আমাদের দুটো জিনিস দেখা, যে একটা হচ্ছে যে আমার তৈরি করা শাড়িটার দাম কেন নেই, যেটা একটা কারণ বললে, যে মেশিন, যেটা আমরা পারবো না বন্ধ করতে, পারবো না আমরা। নমস্কার। আমাদের আগে যেটা সমস্যা হতো না কাজ করতে গেলে, যেমন আমি কিন্তু কয়েকটা তাঁতিকেও রাখা হয়, মানে তাঁতি আর রাখা আছে, আমার মহাজন ধরা আছে, তাকে শাড়ি দেওয়া হয়। এখন যে সমস্যাটা হচ্ছে, যেমন আগে যেমন কাপড় হলে টাকাটা দেওয়ার সুবিধা ছিল, এখন কিন্তু সেই সুবিধাটা আমাদের হচ্ছে না। টাকা দেওয়া, মজুরিটা দেওয়া, মজুরিটা দেওয়া। আগে যেমন কাপড় দিতাম, দেখা যাচ্ছে 2 দিন বাদে বা 1 দিন বাদে বা সেই দিনও টাকাটা পেতাম। এখন কিন্তু সেই টাকাটা পাচ্ছি না, ব্যাংকের মাধ্যমে দেখা যাওয়া হচ্ছে। মহাজন যেটা আমাদেরকে বলে যে টাকা আমাদের ব্যাংকে দিচ্ছে, এবার ব্যাংকে যদি ওদের ধার্য করা থাকে, দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা মনে করে মাসে। এবার সেই মাসে যদি 1 লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে নাকি সরকার কর কেটে নিচ্ছে বেশি করে, যার ফলে সেটার মাধ্যম করে চলতে হচ্ছে। এবার আমাদের টাকা দিতে, যার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে, আমি এটা মনে করি। কি করলে হবে সমাধান? এটা সেইটা সমস্যার সমাধান আমরা তো বলতে পারবো না, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো না। এবার আমাদের যেমন
আমার পুঁজির অভাব। পুঁজিটা অবশ্যই অবশ্যই কিন্তু পুঁজিটা দেখুন, অবশ্যই। আমরা মায়েদের জিজ্ঞাসা করলাম, সবাই এই পরিবারকে জিজ্ঞাসা করলাম যে আপনারা লোন নিচ্ছেন না কেন? কেউ এখানে ব্যাংক আছে, যে আমরা এটাকে বাজারজাত করতে পারছি না, বাজারে দিতে পারছি না। আপনি চলে যাচ্ছেন সেই মহাজনের কাছে, মহাজন আপনাকে হয়তো ভুল বোঝাচ্ছে। আমি আগে হ্যান্ডলুম শ্রমিক ছিলাম, এখন পাওয়ারলুম বলি, তাই পাওয়ারলুম শ্রমিক। এখানে যারা মহিলা আছে তারা সবাই মাথা তাঁত বোনে, এবং যারা পুরুষ আছে তারা দেখা যাচ্ছে জ্যাকেট বোনে। যারা মাথা তাঁত বোনে দেখা যাচ্ছে 100-র মধ্যে 90 জন লোকই মালিকের কাছ থেকে দাদন নিয়ে তারা শাড়ি তৈরি করে মালিককে দেয়, তারপর মালিক তাদের মজুরি দেয়। আগে আমরা দেখেছি এই শ্রমিকদের সরকার, রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, যে সরকারই হোক, এই শ্রমিকদের আগে তাঁত দিত। আমার মনে হয় প্রায় 10 বছর ধরে তাঁত দেওয়া বন্ধ হয়ে গেছে। তাছাড়া এই যে বর্ষা হয়, এই বর্ষার সময় এসব মহিলারা বা আরো জ্যাকেট বুনে যারা পুরুষ, তারা কোনো সরকারের কাছ থেকে সাহায্য পায় না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বলুন, কোনো সরকারের কাছ থেকেই তারা সাহায্য পায় না আজ দীর্ঘদিন ধরে। তাই আমি বলবো আপনাদের কাছে, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, এইসব মহিলাদের যাতে তাঁত দেওয়া যায় এবং তাদের বর্ষাকালে যাতে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়, সেই ব্যবস্থা আপনারা করবেন। এখানে আমি বর্তমানে পাওয়ারলুমের কাজ করি। আজকে দেখা যাচ্ছে যারা পাওয়ারলুম বুনছে তাদের মজুরি তো নেই, যারা পাওয়ারলুম চালাচ্ছে তারা, আমি শুনছি যে পাওয়ারলুম যাদের আছে যদি না চালায় তবু নাকি 550 টাকা মাসে তাদের কারেন্টের বিল দিতে হয়। আজকে দেখা যাচ্ছে অনেকে পাওয়ারলুম বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? একদিকে শাড়ি চলছে না, আরেকদিকে কারেন্টের বিল, আবার মজুরি কম দিলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই জন্য পাওয়ারলুম যেমন চলছে না, হ্যান্ডলুম চলছে না। দেখা যাচ্ছে আমাদের এই জয়পুরে কিছুদিন আগে, প্রায় 4-5 বছর আগে, এখানে তাঁতের ট্রেনিং দেওয়া হয়েছিল শীতলের বাড়িতে। প্রায় জয়পুরের সমস্ত মহিলা এবং পুরুষ এইখানে ট্রেনিং দিয়েছে, কিন্তু ট্রেনিং দেওয়ার পর তাদের একটা বড় বড় সার্টিফিকেট দিয়েছে, কিন্তু এই সার্টিফিকেটে কোনো কাজই হয়নি, তারা কোনো এই সার্টিফিকেটে কোনো সাহায্যই পায়নি। আজকে দেখা যাচ্ছে যে এই শ্রমিকরা বাধ্য হয়ে মালিকের কাজ করতে হচ্ছে। যাই হোক, আমি বলবো এইসব মহিলাদের যাতে তাঁত দিয়ে সাহায্য করা যায়, তার জন্য আমি রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক তাদের কাছে অনুরোধ করব। নমস্কার, আমার নাম বাদশা। আমি দিদিদেরকে বলছি, সবাই একটু এইদিকে তাকাবেন। দিদিরা এইদিকে কেউ নেই, সবাই ওইদিকে কথা বলছে। এখানে ওই যে ওখানে একই সমস্যা, তাই না? আরে তাহলে যেটা বললো আমাদের দাদা, যেটা বললো খুব সুন্দর কথা বললো, যে সরকার
এমনি সাহায্য করবে না, যেটা আপনি বলছেন বা আরেকজনকে বলছিল, আপনি বলছিলেন সরকার একজনকে সাহায্য করবে না, সরকার সাহায্য করবে দলকে। যেরকম স্বনির্ভর গোষ্ঠী আছে, আমাদের দিদি রয়েছেন, উনি সভা সম্পাদিকা তো আপনি, আর কোথায় গেল আরেকজন সভানেত্রী, কোথায় গেল? ওই ওদিকে আছে, অনেক ছিল এক সময়, তাই তো? প্রায় 30, 40, 50টা ছিল। আমরা নিজেরা সেগুলোকে নষ্ট করেছি, তাই তো? নষ্ট করেছি। আবার ওগুলোকে তৈরি করা যাবে? হ্যাঁ কি না বলুন? আমরা করতে পারবো? বেশি বড় বড় না, পুরো পঞ্চায়েত নিয়ে একটা দরকার নেই, 100 কি 150 কি ম্যাক্সিমাম 200 জনকে নিয়ে, আমি 200 চাইছি না, 100 জনকে নিয়ে একটা দল করা যাবে? মানে কালীনারায়ণপুর পঞ্চায়েতে কটা গ্রাম আছে? 15টা গ্রাম আছে। তাহলে এক একটা গ্রামে 100 তাঁতিতে পাবো? এই এক একটা গ্রামে যদি আমাদের কর্মীরা এবং যারা আরো ভালো চাইছে তাতে, তাই তো, তাদের নিয়ে যদি আমরা 100 জনকে নিয়ে একটা একটা করে দল করি এবং সেটা যদি রেজিস্ট্রি করি, খাইয়ে দেবে না, কিন্তু ওটার একটা মান্যতা পাবো আমরা সরকারের কাছে। সরকার সেখানে হয়তো সিড মানি দেবে, রিভলভিং ফান্ড দেবে, ঘর তৈরি করার জন্য টাকা দেবে। যে আগে বেশ কিছু ঘর ছিল কোঅপারেটিভ, আছে না এরকম, সেগুলো এখন আমি শুনেছি কোথায় একটা জায়গাতে পুলিশ ফাঁড়ি হয়ে গেছে। আমি কোথায় কোথায় রাঘবপুর হবিবপুরে যে কোঅপারেটিভের বিল্ডিং ছিল সেটা এখন পুলিশ ফাঁড়ি হয়ে গেছে, সবজি বাজার বসছে। এটা পুলিশেরও দোষ না, বাজারেরও দোষ না, দোষ আমাদের, তাই না? আমরা ছেড়ে দিয়েছি বাড়িটা, তাই তো? আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছি, কারণ বাড়িতে যে কাজ হতো, কি কাজ হতো বলুন তো? ওইখানে হ্যান্ডলুমের শাড়ি তৈরি হতো, জ্যাকেটের শাড়ি তৈরি হতো। সরকার সেই শাড়িগুলো তন্তুবাইয়ের মাধ্যমে বিক্রি করতো, তন্তু। হ্যাঁ, এইভাবে মানে ওইখানে অনেক লোকের জীবিকা নির্বাহ হতো। তা আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা সমস্ত লুটপাট করে যারা ছিল তারা নষ্ট করে দিয়েছে। এইভাবে বিভিন্ন, আজকে আমাদের নদিয়া জেলায় এবং রানাঘাট 1 নম্বর ব্লকের মধ্যে লিখিত আমাদের যে শান্তিপুর হ্যান্ডলুম অফিস, সেই হ্যান্ডলুম অফিসের রেকর্ড অনুযায়ী এখনো অনেক সমিতি জীবিত, তারা সেই সমস্ত টাকা পয়সা তুলছে এবং বহু টাকা পয়সা তুলছে এবং মালপত্র আদান প্রদানও হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই রানাঘাট 1 নম্বর ব্লকের মধ্যে এখন যে সমস্ত শ্রমিক এবং পারলুম হ্যান্ডলুম যে সমস্ত শ্রমিকরা আমরা রয়েছি, প্রত্যেকেরই কোনো সংগঠিত নেই, আমাদের অসংগঠিত হয়ে পড়েছি এবং কোনো সমবায় নেই। আমরা হতাশায় ভুগছি, সমবায় নেই। আজকে যে এলাকায় যদি আমরা পারলুম এবং হ্যান্ডলুমের সংগঠিত আজকে যদি 11 জন কিংবা 20 জন পারলুমের ছোট ছোট মালিক যদি আমরা একত্রিত হয়ে একটা যদি সংগঠন সমবায় তৈরি করি, তাহলে হয়তো আমাদের আগামী দিনে যে সরকারই থাকুক না কেন, সেই সরকার থেকে আমরা সাহায্য অনুদান আমরা আনতে পারবো। এবং তাঁতিদের ক্ষেত্রে, হ্যান্ডলুম তাঁতিদের ক্ষেত্রে একই প্রচেষ্টা, যারা নাকি আমরা যদি একত্রিত ভাবে 10-15 জনের অধিক যদি আমরা একত্রিত হয়ে সেই শাড়িটা আমরা মাথায় হোক আর জামদানি হোক তৈরি করি, সেটা সরকারের কাছে অনুদান দাবি থাকবে যে এই আমার শাড়িটা তৈরি করছি, আপনি আপনার এই শাড়িটা আলাদা রাজ্যে বিক্রি করার দায়িত্ব সরকার নেবে। তখন এইভাবে হ্যান্ডলুম এবং পারলুমের সমবায় তৈরি করতে হবে প্রত্যেকটা এলাকায়। তাই আজকের এইখানকার যারা আধিকারিক এসছেন, প্রত্যেকের কাছে আমি আবেদন করব, যাতে আমাদের এই রানাঘাট 1 নম্বর ব্লক তথা কালীনারায়ণপুরের সমস্ত রানাঘাট 2 সমস্ত গ্রামে মানুষকে আমি বলবো যে সংগঠিত হয়ে তাঁতিরা এই সমবায় তৈরি করতে। এই সমবায় তৈরি করলে আগামী দিনে আপনারা এই সমবায়ের মাধ্যমে এই আপনার শাড়ি
ন্যায্য দামে সরকার কিনে নেবে এবং সরকার আপনাদের পথ দেখাবে। যত টাকা পয়সাই লাগুক সরকার অনুদান দেবে, আপনারা সেই অনুদানে আপনারা আপনাদের সরকার আপনাদের ছেলে পেলে নিয়ে আপনারা জীবিকা নির্বাহ করতে পারবেন। আজকে যদি আমরা এই অসংগঠিত ভাবে থাকি তাহলে পরে আমরা কিন্তু আর এগোতে পারবো না। আমাদের মাঝখানে যে ব্যক্তিটি মহাজন সেজে মাল কিনছে সেই মহাজন কিন্তু ফুলে ফেপে উঠবে। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন করব, আপনারা সংগঠিত ভাবে সমবায় তৈরি করুন। এই সমবায় তৈরি করলে আগামী দিনে আপনারা সচ্ছল ভাবে আপনাদের জীবিকা নির্বাহ করতে পারবেন এবং সরকার আপনাদের অনুদান দেবে। এই আর যে বিদ্যুতের যে বিষয়টি আজকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আজকে আমরা যখন পারলাম যাদের আছে 1 ইউনিট পারলাম 100 ইউনিট কারেন্ট পড়ে না, কিন্তু প্রতি মাসে 1500 টাকা তার মিনিমাম চার্জ করেছে, 200 টাকা কিলো। যখন আমরা এই যে আপনি যেটা বললেন যে ইউনিট 1 ইউনিট কি 2 ইউনিট পড়ছে কিন্তু 1500 টাকা দেওয়া হচ্ছে, এটা যদি আমরা একটা মাস পিটিশন করি সবার সই সিগনেচার নিয়ে, আমি উপপ্রধানকে বলছি যদি আমরা এটা পঞ্চায়েত বা ব্লকে বা জেলা পরিষদে আমরা এটা দিতে পারি তাহলে কি কিছু সুরাহা হবে, সম্ভব হবে? আমি জানি না, আপনারাই বলবেন, উনি বলবেন তখন। হ্যাঁ, কি হয়নি? ওইটাই না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দেবো, খুব সুন্দর। উনি যা বলছেন আমরা কি সবাই একমত? কিছুটা যেটা বললেন সেটা যদি সমবায় সমিতির মাধ্যমে যদি মাস পিটিশন করা যায় 100% মানে সঠিক, সবাই ওটা হাততালি দিয়ে আমরা সরকার সেটা দেখবে। সরকারকে যদি মাস পিটিশন করা যায় অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। সমবায় সমিতির মাধ্যমে অ্যাকচুয়ালি সকলের তো ইমপ্রুভ আচ্ছা, হবে না। এটা সমবায় সমিতি থেকে যদি সেটা ইলেকট্রিক অফিস বা বিডিও বা এসডিও এর মাধ্যমে যায়, এটা সমবায় সমিতিতে এসডিও ডিএম কে আমরা পৌঁছে দেবো, কিন্তু সই করাবে কারা? সই করাবে কারা? সইটা কিভাবে পাবো? যে বেনিফিশিয়ারিরা সমবায় সমিতির মধ্যে থাকবে। ইমপ্রুভ আমাদের যদি কোনো প্রকার হেল্প দরকার হয় আমরা করবো। বাহ, সবাই আমরা জোরে হাততালি দিই উপপ্রধানকে, উনি যেটা ভালোভাবে বলেছেন। এবারে বাকিটা বলুন আপনি। না, এবারে কথা হচ্ছে নয়, আজকে সংগঠিত ভাবে সেখানে যেতে হবে। আজকে আমাদের এই এলাকার এই জয়পুরে আজকে মিনিমাম আজকে 70-80 জন মানে পলিসি মানে পলিভিশন মানে সরকারি পলিভিশন নিয়ে আজকে কিন্তু আমরা ইলেকট্রিক চালাচ্ছি। এইখানে প্রতি মাসে প্রচুর রোজগার ইলেকট্রিকের। সমবায় করবে, আপনারাও যদি সুযোগ পান সমবায় করবেন। কতজন আছে সবাই একটু হাত তুলুন, জোরে বলুন। জয়পুর গ্রামের লোকেরা কি করবে? একটি মেয়ে, সবাই শুনছেন একটু, একটি মেয়ে, ও কাজলি, ও কি এত কাজ করতে পারবে? একা পারবে? আপনারা যদি না সাহায্য করেন, ওকে একটা দেখুন রোগা বাচ্চা মেয়ে, তাই না? শরীরে এত জোরও আছে বলে মনে নেই, জানি না, হয়তো মনের জোর আছে, তাই তো? তো আপনারা ওকে সাহায্য করবেন, কারণ সমবায় করাটা এত সহজ কথা না, মুখে বলে দেওয়া সহজ, কিন্তু কাজ করা অনেক কঠিন। তাহলে যদি আমরা জয়পুর গ্রামে আর রাঘবপুর গ্রামে দুটো চারটে, তাই তো, চারটে সমবায় হচ্ছে। যদি একটা হ্যান্ডলুমের সমবায়, দুটো হ্যান্ডলুমের সমবায় আর দুটো পাওয়ার লুমের সমবায়, এই কাজটা করতে গেলে এই ছোট্ট আপনাদেরই মেয়ে, তাকে সাহায্য করতে হবে আপনাদেরকে। শুধু মায়েরা করলে হবে না, ভাইদেরও করতে হবে অবশ্যই। তাহলে এখন কি আমরা একটা ছোট কমিটি করতে পারি জয়পুর গ্রামের জন্য, যে কমিটিটা এই দিদির সঙ্গে, এই দিদি বলতে আমার কেমন লাগে, ছোট্ট বোনের সঙ্গে বা ছোট্ট মেয়ের সঙ্গে কাজ করবে? আপনি বলুন না, আপনি জয়পুরের মানুষ তো। জয়পুর থেকে 5টা মা আর 5টা ভাই, মা 5টা, এটা কমিটি হোক, এই কমিটি কাজটা করবে কাজলের সঙ্গে। কাজলি, তাই তো? বলো একদম, তুমি বলো 10 জনের নাম, বলো 10 জন কারা হবে? আপনি বলুন 5টা পুরুষ 5টা মহিলা, একটা কমিটি হবে জয়পুর গ্রামের জন্য। যে গ্রামে, আপনি কি বলবেন? আচ্ছা, যে গ্রামে এই 10 জন কাজলির সঙ্গে সমবায়ের
জন্য, সমবায়ের জন্য যা যা করার, কারণ ওর পক্ষে তো ও আরো অনেক কিছু দেখে, আরো অনেক পঞ্চায়েত ওকে দেখতে হয়, তাই না? শুধু কালীনারায়ণপুর পঞ্চায়েত না, পুরো রানাঘাট ওয়ানটা ও দেখে। শুধু তার দেখে না, ও টেলারিং দেখে, ও বিউটিশিয়ান, বিভিন্ন ট্রেনিং এর ব্যাপার স্যাপার ও দেখে। তো একটা মেয়ে তো পারবে না আপনাদের সবসময় আসতে, তাহলে 10 জনের একটা কমিটি হোক জয়পুর গ্রামের, আর 10 জনের একটা কমিটি হোক রাঘবপুর গ্রামে, যারা এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, তাই তো? এবং সেখানে কাজলি বা আমাদের সংস্থা নিশ্চয়ই আছে, সাহায্য করবে, সরকারের সঙ্গে যোগাযোগ করা বা বিভিন্ন যে কাজগুলো পঞ্চায়েত, ব্লক, ডিএম এর কাছে পৌঁছানো, তাই না, এসডিও এর কাছে পৌঁছানো, সেগুলো আমরা করে দেবো। আমরা শুধু হ্যালো হ্যালো, যারা এই জয়পুর গ্রামে যারা এই কাজলি দাসকে সাহায্য করবে, এমন 5 জন মহিলা এবং 5 জন পুরুষ, এনারা চাইছে যে কারা সাহায্য করবে যে এই কাজটা সম্পূর্ণ করা যাতে যায়, তার সহযোগিতা করার জন্য। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? উনি যে প্রশ্নগুলো করেছেন খুব ভালো। এই আমাদের সংস্থা সরকারি সংস্থা না, কিন্তু যে প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে একজোট করার দায়িত্ব নিয়েছি, সেটা সরকার টাকা দিচ্ছে তার জন্য, সরকারি সহায়তা এটা হচ্ছে, রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার। কিন্তু এই কমিটি আপনাদের গ্রামে, এটা কোনো সরকারি কমিটি নয়। এই ছোট কমিটির উদ্দেশ্য হচ্ছে আপনারা জয়পুর গ্রামে 2টো সমবায় সমিতি তৈরি করবে। যে সমবায় সমিতি আগে ছিল, 20 বছর 30 বছর আগে ছিল, কারণ সমবায় সমিতি উনি বললেন সমবায় সমিতি না হলে সরকার আপনাদের কথা শুনবে না। এই 10 জনের কমিটি, এই সমবায় সমিতি সব জয়পুরের হ্যান্ডলুম আর পাওয়ারলুম মানুষকে নিয়ে কিভাবে সমবায় সমিতি করবে, সেটাই হচ্ছে কাজ। এটা সবাই বুঝতে পেরেছে? এই মা একজন কমিটিতে থাকছে, ঠিক আছে? আপনাদের কাছে যাবে কাজলি দিদির সঙ্গে। পিঙ্কি মন্ডল কে? এদিকে আসুন, রাঘবপুর গ্রামের কমিটি হচ্ছে। চাইনা সরকার আছে, চাইনা সরকার আসুন, বাহ, জোরে হাততালি। বিশ্বাস মানে মেয়েদের ড্রেসও হয়, তো এগুলো আমরা দাম পাচ্ছি না, তাই তো? দাম পাচ্ছি না আমরা, এটা একটা বড় সমস্যা। 2 নম্বর সমস্যা, আমরা যে হ্যান্ডলুম বা পাওয়ারলুম যে চালাই, তার যে ইলেকট্রিক বিল অনেক বেশি দিই আমরা সরকারের কাছে জানাবো যাতে এই ইলেকট্রিক বিলের পরিমাণটা যে কমার্শিয়াল করে দেওয়া হয়েছে, এটা কমানো হয়, কারণ রোজগার নেই, ইলেকট্রিক বিল কোত্থেকে দেবো। এটা আমরা একটা আলোচনা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে এবং এসডিও কে আমরা জানাবো, এসডিও জানাতে পারি আমরা। এইটা একটা বিষয়। তৃতীয় বিষয়, যেটা সবাই এখানে বললো, যে আমরা সংগঠিত না হলে সমবায় আকারে আমাদের কথা সরকার শুনবে না, তাই তো? আমরা একা একা বললে কেউ শুনবে না, আলাদা আলাদা বললে। আমাদের এরকম আরো অনেক মিটিং করতে হবে গ্রামে গ্রামে, তাই তো? পঞ্চায়েতে সরকারকে জানাতে হবে এবং সমবায় সমিতি করতে হবে। তা আমরা যেটা ঠিক করলাম আজকে, জয়পুর এবং রাঘবপুর গ্রামে আমরা 2টো সমবায়, 4টে সমবায় সমিতির মাধ্যমে গ্রামের যে সমস্ত হ্যান্ডলুম বা পাওয়ারলুম আছে, একত্রিতভাবে যদি এই সমবায় সমিতি করতে পারি, তাতে করে মহিলাদের বিশেষ করে প্রচুর ফ্যাসিলিটি আছে, যেইগুলো এই সমবায় সমিতি কমিটি গঠন করার পরে দিদিদের মাধ্যমে স্যাররা রয়েছে, তারা বিস্তারিতভাবে সেই সময় একটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে সব বোঝাবে। যেহেতু প্রথম দিন আজকে এখানে আমরা অধিক সংখ্যক লোক সমবেত করতে পারিনি, আমি হয়তো খবরটা পরে পেয়েছি, যদি আগে থেকে জানতাম তাহলে পরে এখানে প্রচুর লোক হতো।
এখানে আমরা যে কমিটিগুলো করছি সবাই মনোযোগ দিয়ে যদি কাজ করা যায় তাতে করে যারা তাঁতি আছে তাদের পক্ষে খুবই উপযোগী হবে। রিকোয়েস্ট করবো ওনার গলায় উপরটি পরিয়ে দেওয়ার জন্য। যাওয়া বা কৃষ্ণনগরের ডিএম অফিসে যাওয়া বা কোনো বিডিওর সঙ্গে দেখা করতে যাওয়া, দেখা করতে গিয়ে অন্তত কথা বলতে পারা, এই কাজগুলো যারা পারবে তারা যেন আসে, যারা পারবে না তাদেরকে আমরা মানা করছি না, কিন্তু যারা পারবে তারা যেন অবশ্যই আসে। পাশের জনকে বাড়িয়ে দেওয়াই আমাদের সবার নিজের নিজের কর্তব্য, ধর্ম ও কাজ। তার আগের দিন এসেছিল, এসে বললো যে আমরা তাঁতিদের জন্য কিছু করতে চাই। তা আমিও দেখলাম যে আমার এই এলাকার তাঁতিরা যদি কিছুটা উপকার পায় ভালো হবে। তো দাদারা সত্যি ভালো অর্গানাইজ করছে, আমরাও চাই আরো ভালো কিছু হোক এবং মূলত তাঁতিরা যাতে উপকার পায় সেদিকে আমাদের সবারই লক্ষ্য থাকবে। এবং এর মধ্যে যে কি হয় কি না হয় সমস্তটাই আপনারা জানতে পারবেন। কমিটি তো অবশ্যই জানবেই এবং আপনারাও সমপরিমাণ জানতে পারবেন। এর ভিতরে কোনো লুকোচুরি হবে না, কোনো কিছু থাকবে না। যা আমরা জানতে পারবো আপনারাও সেটা জানতে পারবেন।